আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আদালতের রায়ের পর কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই, শিক্ষার্থীরা অযথা সময় নষ্ট করছে মন্তব্য প্রধানমন্ত্রীর। প্রত্যয় পেনশন স্কিমের নামে অন্যায় নীতি চাপিয়ে দেওয়া হয়েছে বলছেন শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শিক্ষক এবং শিক্ষার্থীদের চলমান আন্দোলন সহসায় সমাধান হবে ইঙ্গিত ওবায়দুল কাদেরের। বিএনপির বিরুদ্ধে স্বার্থ হাসিলের চেষ্টার অভিযোগ। এবং কাল চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সই হবে 20 থেকে 22টি সমঝোতার স্মারক। প্রাধান্য পাবে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা। এবারে বিস্তারিত। কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। আন্দোলনের নামে শিক্ষার্থীরা অযথা সময় নষ্ট করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে গণভবনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি জামায়াতের অত্যাচার নির্যাতন যেন আর ফিরে না আসে সে বিষয়ে সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। 2002 সালে প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগ পার করেছে 22 বছর। সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র এবং ঢাকা মহানগর নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শুভেচ্ছা বিনিময় করতে আসেন গণভবনে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রতিষ্ঠা বার্ষিকীতে নিজের হাতে গড়া সংগঠনটির সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 2001 সালের নির্বাচনের পর রাজপথের আন্দোলনে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর বিএনপি জামাত জোট সরকারের পুলিশি নির্যাতন যখন চরমে, তখন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের জন্ম। যখন আমরা জনগণের ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠা আন্দোলন করেছি, জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছি, তখন যুব মহিলা লীগ সবসময় রাজপথে থেকে সেই আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। এ সময় বিএনপির সমালোচনা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, ভোট চুরির দায়ে খালেদা জিয়াকে একসময় রাষ্ট্র ক্ষমতা ছাড়তে হয়েছিল। সেই সময় পুলিশের হাতে যেমন নির্যাতিত, সেই শুধু তাই না, এই বিএনপির সন্ত্রাসী অস্ত্রধারীরাও যুবলীগের নেতাকর্মীদের উপর, আওয়ামী লীগের উপর অকথ্য অত্যাচার করেছে। মা বোন বলে কিন্তু তারা কোনো সমীহ করেনি। তারা এতই জঘন্য প্রকৃতির এবং যেভাবে নির্যাতন করেছে, যেটা মানে নিন্দা করা ভাষা আমার নেই, কারণ তারা আসলে ওরা মানুষ ছিল না। আদালতের রায়ের পর কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে সরকার প্রধান বলেন, শিক্ষার্থীরা পড়াশোনা না করে অযথা সময় নষ্ট করছে। যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল, তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে, সেই হিসাবটা একটু বের করা দরকার। তারা দেখাক মেয়েরা বেশি পাশ করে বেশি চাকরি পেয়েছে কিনা। আর হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। এ সময় যুব মহিলা লীগের নেত্রীদের সার্বজনীন পেনশনে যুক্ত হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে শাহবাগ মোড়ে আছেন আমাদের সহকর্মী মাজহারুল হক মুহাজির। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, আন্দোলনকারী শিক্ষার্থীরা কি বলছেন? ভাবনা, আসলে যেমনটা আমরা রিপোর্টেও দেখছিলাম যে দুপুর গড়িয়ে কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে। শাহবাগ মোড় কিন্তু, শাহবাগের যে রাজপথ এখনো কিন্তু উত্তাল এই সাধারণ শিক্ষার্থীদের স্লোগানে। আমি যদি একটু আপনাকে জানাই যে দুপুরের যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি থেকে যে সাধারণ শিক্ষার্থীদের যে মিছিলটি বের হয়, সেই মিছিলটি কিন্তু এখন পর্যন্ত এখানে সমবেত রয়েছে। এবং একই সাথে আমরা এখানে স্বাভাবিকভাবে যেহেতু আসলে অবরোধ করে ফেলেছে, এর পাশাপাশি আশেপাশে যে সড়কগুলো আছে সেই সড়কগুলোতে কিন্তু এখন যান চলাচল সেই দুপুর থেকেই বন্ধ রয়েছে। আমরা এখানে আসলে চেষ্টা করেছিলাম অনেকের সঙ্গে জানতে যে আসলে এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তারা আর কতক্ষণ পর্যন্ত এই আন্দোলনটাকে আসলে দীর্ঘ করবেন। আমাদেরকে তারা জানিয়েছেন যে দাবি মেনে নেওয়া না হলে, যেমনটা আমরা জেনেছি এর আগেও, যে দাবি না মানা পর্যন্ত তারা আসলে আন্দোলন চালিয়ে যাবেন। তবে এখন পর্যন্ত তাদের কোনো পরবর্তী কর্মসূচি যা আছে তা আমাদেরকে জানানো হয়নি।
যেমনটা বলা হচ্ছে যে আটটা কিংবা 8:30টার দিকে আসলে তাদের যে সমন্বয়ক আছেন এই সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে সমন্বয় করছেন, তারা আসলে গণমাধ্যমে আসলে কথা বলবেন, তাদের পরবর্তী কর্মসূচি আসলে আমাদেরকে জানাবেন। এবং একই সাথে আমি যদি একটু আপনাদেরকে জানাই যে রাজধানীর কিন্তু বিভিন্ন প্রান্তে এই আন্দোলন হয়, যেমনটা আমরা আজকে আমি দুপুর থেকে আসলে এই আন্দোলনে দেখছিলাম একটা বিষয় যে ইডেন কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় জায়গায় যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে আসলে এই কোটা আন্দোলনের সাথে এই আন্দোলন সামিল হচ্ছেন। এখন পর্যন্ত শাহবাগ মোড়ে আগামী 8টা 8:30টায় না হওয়া পর্যন্ত তাদের পরবর্তী কার্যক্রম হয়তো আমরা জানাতে পারছি না, তবে পরবর্তী সংবাদ হয়তো আমরা জানিয়ে দিব। এই ছিল ভাবনা আমার কাছে রাজধানীর শাহবাগ থেকে এই কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে কোটা আন্দোলনকারীদের সবশেষ। মুহাজির, আপনাকে ধন্যবাদ। প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে ক্লাস পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ করে সপ্তম দিনের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি চলছে। সারা দেশের 35টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে এই আন্দোলন। শিক্ষকরা বলেন, এটি কোনো সরকার বিরোধী আন্দোলন নয়, এটি শিক্ষকদের মর্যাদার লড়াই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ষড়যন্ত্র করে এই আন্দোলন নস্যাৎ করা যাবে না বলেও মন্তব্য করেন তারা। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার কর্মসূচি চলছে। পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম প্রত্যাহার, সুপার গ্রেডে অন্তর্ভুক্ত ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে সারা দেশে সপ্তম দিনের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি চলছে। আমাদেরকে আমাদের মধ্যে থাকতে দিন, আমাদেরকে আমাদের মধ্যে চলতে দিন। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। এ সময় শিক্ষকরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। যাদের পেনশন স্কিম নাই তাদের জন্য এই পেনশন স্কিম, কিন্তু ষড়যন্ত্রকারীরা কৌশলে সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে অন্তর্ভুক্ত করে দিয়েছে। সেই অন্তর্ভুক্তি শিক্ষকদের মধ্যে যেমন বৈষম্য সৃষ্টি করছে, রাষ্ট্রের বিভিন্ন গোষ্ঠীর মধ্যেও বৈষম্য সৃষ্টি করছে। দিন শেষে যদি আমরা হাত নিয়ে চলে যাই এবং যতদিন আমরা চাকরি করছি সেখানে যদি আমরা সচ্ছলভাবে জীবনযাপন না করতে পারি, তাহলে এখানে চাকরি করার আমাদের দরকারটা কি? এদিকে সারা দেশে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে আন্দোলন। বন্ধ রয়েছে ক্লাস, পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম। আন্দোলনের কারণে শিক্ষার্থীদের পাঠদানে ক্ষতি হচ্ছে জানিয়ে শিক্ষকরা বলেন, পরবর্তীতে অতিরিক্ত ক্লাস নিয়ে তা পুষিয়ে দেওয়া হবে। এতে খারাপ কাটছাট করে আমাকে আর্থিকভাবে এবং সামাজিকভাবে কাটছাট করে দেওয়া হবে, সুতরাং এটা তো মানতে পারছে না কেউই। প্রত্যয় স্কিমের জটিলতা নিয়ে সরকারের সাথে আলোচনা হবার কথা রয়েছে জানিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ডক্টর নিজামুল হক ভুইয়া বলেন, দাবি না মানলে আন্দোলন চলবে। দীর্ঘদিন পর্যন্ত আমরা এই দাবিগুলো নিয়ে আসছি, কিন্তু সরকারের ভিতরে একটা গ্রুপ স্বার্থান্বেষী মহল সেই কাজটি করছেন। শিক্ষকদের সাথে প্রধানমন্ত্রী অফিসের একটা দূরত্ব, শিক্ষকদেরকে কিভাবে সুযোগ সুবিধাকে বঞ্চিত করা যায়, একটা গ্রুপ সবসময় এই কাজটি করছে। তো তার বিরুদ্ধে আমাদের এবার এই আন্দোলন, আলোচনা চলবে, আমাদের আন্দোলনও চলছে। যদি সমাধান হয়ে যায় তাহলে আমরা আন্দোলন থেকে তৎক্ষণাৎ ফেরত আসবো। শিক্ষকদের এই আন্দোলনকে অনেকে সরকার বিরোধী আন্দোলন বলে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষার্থীদের কোটা আর শিক্ষকদের পেনশন আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার। সময় মতোই সমাধান করা হবে বলে জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে তিনি আশঙ্কা করছেন, এই দুটি আন্দোলনে ভর করে স্বার্থ হাসিলের চেষ্টা করতে পারে বিএনপি। দুর্নীতির কারণে বাংলাদেশ যাতে শ্রীলঙ্কার মতো না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক করেন সেতুমন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। শিক্ষক শিক্ষার্থীরা একই সাথে আন্দোলন করছেন, দেশে এমনটা খুব একটা দেখা যায়নি। তবে এবার দুপক্ষই কঠোর অবস্থানে। কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন বেগবান হচ্ছে, আবার পেনশন স্কিম প্রত্যয় প্রত্যাহারের দাবিতে তালা ঝুলছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে। সপ্তাহ পার হলেও সমস্যা সমাধানে দৃশ্যমান পদক্ষেপ নেই। তবে ওবায়দুল কাদের বলছেন, দ্রুতই সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি পরিস্থিতি, সময় মতো সমাধান হয়ে যাবে। এখন আদালতের ব্যাপারটা যখন চলমান, এখন আমি তো সাবজুডিস বিষয় নিয়ে আমার কথা বলা উচিত নয়। আন্দোলনে ব্যর্থ বিএনপিও সমমনা কয়েকটি দল
কোটার উপর ভর করেছে, পেনশনের উপর ভর করেছে, নিজেরা ব্যর্থ, অন্যদের উপর ভর করে আজকে স্বীকার করতে চাইছে। তো তারা স্বপ্ন দেখছে, তো দিদার স্বপ্ন। মন্ত্রণালয়ে শুদ্ধাচার অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দুর্নীতির লাগাম টানতে হবে, না হলে শ্রীলঙ্কার পথে যেতে পারে বাংলাদেশ। মন্ত্রী, সচিব, সরকারি কর্মচারী সবারই সম্পদের হিসেব জমা দেওয়া উচিত। বাংলাদেশে যেন শ্রীলঙ্কার যে ভুল, সে ভুলের পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেটা আমাদের দেখতে হবে। আমরা মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, আমরা যদি সৎ থাকি তাহলে এখানে দুর্নীতি হওয়ার সুযোগ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। কারো রক্তচক্ষুকে ভয় না পেয়ে বাংলাদেশ যে পারে তা আজ প্রমাণিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট PGR এর 49তম প্রতিষ্ঠাবার্ষিকী দ্বিতীয় দিনের দরবারে একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া তার লক্ষ্য। রেজিমেন্টের উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে সরকার প্রধান জানান, সেনাবাহিনীর পাশাপাশি PGR এই অত্যাধুনিক অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামের অন্তর্ভুক্তি ঘটেছে, যা প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অপারেশনাল ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে সহায়তা করবে। একই সাথে গুরুত্বারোপ করেন প্রশিক্ষণের উপর। এর আগে PGR সদর দপ্তরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান ও কমান্ডার PGR ব্রিগেডিয়ার জেনারেল খালেদ কামাল। এ সময় একদল চৌকস গার্ড রাষ্ট্রীয় সালাম জানায়। পরে কোয়ার্টার গার্ড পরিদর্শন এবং অফিসার জেসিওদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে রেজিমেন্টের শহীদ সদস্যদের পরিবারের মাঝে আর্থিক অনুদান ও উপহার তুলে দেন তিনি। দীর্ঘ সময় অর্থাৎ 2009 থেকে এই পর্যন্ত এখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়াতে বাংলাদেশের মানুষের ভাগ্যে পরিবর্তনের যে ধারাটা সূচিত হয়েছে, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি। জাতির পিতার যে স্বপ্ন ছিল ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা গড়ে তুলব, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ বাংলাদেশকে আর কেউ পিছনে টানতে পারবে না। আমরা অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সক্ষম হব, সকলের সহযোগিতা। দুর্নীতি, লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করার পর সরকার এখন চীন সহ বিভিন্ন দেশে ভিক্ষার হাত পাতছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ফ্রন্টের সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় থাকতে গিয়ে আওয়ামী লীগ সরকারই আজিজ আহমেদ, বেনজির আহমেদের দুর্নীতি, লুটপাটের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। যেতে হলে পরে ওবায়দুল কাদের সাহেব বলছেন যে চীনের সাথে আমাদের উন্নয়নের অংশীদার আর ভারতের সাথে আমাদের রাজনৈতিক বন্ধু। তাদের যে গণতন্ত্র হত্যার রাজনীতি, তারা যে অবাধ সুষ্ঠু নির্বাচনকে একবারে মহাশ্মশানে পাঠিয়ে দিয়েছে, সেই রাজনীতিকে সমর্থন করে হচ্ছে ভারত। এই কারণে তারা কোথাও যেতে হলে পরে আগে ভারতের অনুমতি নিতে হয়। ভারত যেন এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক। প্রধানমন্ত্রী চীন সফরে 20 থেকে 22টি সমঝোতা সই হবে, তবে এ সফরে কোনো চুক্তি সই হচ্ছে না। সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেছেন, দ্বিপাক্ষিক বৈঠকে দেশের অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা প্রাধান্য পাবে। আলোচনা হতে পারে তিস্তা প্রকল্পে বিনিয়োগ নিয়েও। কাল সকালে বেইজিং এর উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। টানা চতুর্থ মেয়াদে দায়িত্ব নিয়ে ভারত সফরের পর 2 সপ্তাহের মধ্যে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 বছর পর সোমবার সকালে বেইজিং এর উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। সফরে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ছাড়াও দেশটির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এ সময় সই হতে পারে 20 থেকে 22টি সমঝোতা স্মারক। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সমঝোতায় প্রাধান্য পাবে অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত উন্নয়ন, 6ষ্ঠ ও 9ম বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ নির্মাণ, কৃষি পণ্য রপ্তানি ও দুর্যোগ ব্যবস্থাপনা খাতে সহায়তা। চায়না আমাদের
গত কয়েক দশকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপে বিরাট ভূমিকা রেখেছে। ইনভেস্টমেন্ট যেমন আছে, তাদের বিভিন্ন কোম্পানি এখানে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করার ক্ষেত্রে কাজ করছে। সুতরাং আমাদের ডেভেলপমেন্ট ইস্যুটাই মেইন প্রায়োরিটি পাবে এবং ইকোনমিক কোঅপারেশন প্রায়োরিটি পাবে। চায়নাকে বাংলাদেশের সাউদার্ন রিজিয়নে আমাদের পোর্ট ডেভেলপমেন্ট সহ সেখানকার উন্নয়নের জন্য আমরা চায়নার সাথে আলাপ আলোচনার মধ্যে আছি, সেটিও এবারও গুরুত্ব সহকারে আলোচনা হবে। পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনেও চীনের সহায়তা চাইবে বাংলাদেশ। এ সময় তিস্তা ব্যারেজ প্রকল্পে দেশটির বিনিয়োগ নিয়ে আলোচনা হবে কিনা সে বিষয়েও জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী। তিস্তা নদী দুই দেশের যৌথ নদী, ভারত এবং বাংলাদেশের যৌথ নদী। তো যেহেতু দুই দেশের যৌথ নদী এবং অপর দেশ যার সাথে আমাদের সেই যৌথ নদী, তাদের প্রস্তাব আছে, সুতরাং আমাদেরকে প্রথমে সেই প্রস্তাবটা বিবেচনা করতে হবে স্বাভাবিকভাবেই। তো চায়নাও এক্ষেত্রে প্রস্তাব দিয়েছে, সেটি খুব ভালো। তিস্তা যদি তারা আলোচনায় আনে তাহলে তো আলোচনা হবে। 4 দিন সফর শেষে 11 জুলাই ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রী চীন সফরে গিয়েছিলেন 2019 সালের জুলাইয়ে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। রপ্তানি আয়ের সঠিক তথ্য পেতে সমন্বয় জোরদার করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং ইপিজেডের তথ্যে সমন্বয়হীনতার কারণেই রপ্তানির আয়ের হিসেবে ভুল হয়েছে বলে মনে করেন তিনি। তবে রপ্তানি আয়ের গরমিল সামষ্টিক অর্থনীতির জন্য ক্ষতিকর বলে মনে করেন ব্যবসায়ীরা। ফজলে রাব্বি রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আয়োজিত সেমিনারে ব্যবসায় ডিজিটালাইজেশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ব্যবসায়ী নেতারা। এতে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সমালোচনা করেন উন্নত দেশগুলোর অবাধ বাণিজ্যিক পরিবেশ নিশ্চিতের পরিবর্তে নন ট্যারিফ ব্যারিয়ার আরোপের। এ সময় গত 2 অর্থবছরে 20 মাসে প্রায় $2,500 কোটি রপ্তানি তথ্যের গরমিলের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ব্যবসায়ীরা বলেন, এতে করে ইমেজ সংকটে পড়ছে দেশের অর্থনীতি, আস্থার সংকটে পড়বে নীতি নির্ধারণী সিদ্ধান্তগুলো। আমার মনে হয় এই যে ফিগারটা এসছে, এটা টোটালি আমি মনে করি ইপিবির তথ্যগত ভুল। এটাতে কান্ট্রি ইমেজ সংকট দেখা দেয়। এই তথ্যগত ভুলের কারণে, সরকারকে এই রং মেসেজ দেওয়ার কারণে সরকার যে পলিসি মেক করেছে সেখানে আমরা ডিপ্রাইভ হয়েছি। তবে প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ইপিজেড এর রপ্তানি তথ্য ডাবল কাউন্ট বা একই হিসাব 2 বার গণার কারণে এমন ভুল হয়েছে। দেশের ভিতরে ওটাকে ওনারা একবার রপ্তানি ধরেছেন, আবার সেই কাপড়টাকে যখন গার্মেন্ট করে আমরা আবার রপ্তানি করি, আবার সেটাকে রপ্তানি ধরা হয়। তো এটা ডাবল কাউন্টিং হয়ে গেছে, সেটা ওনারা ঠিক করে দিয়েছেন। আমি আশা করি ভবিষ্যতে এই যে সমস্যাটা এখন সামনে এসেছে, এটা সমাধান আমাদের হয়ে গেছে। হিসাবের গরমিলের প্রকৃত কারণ খুঁজে বের করতে বাংলাদেশ ব্যাংকের প্রতি তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দেশের উত্তর মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। হবিগঞ্জ, কুড়িগ্রাম, সিলেট, শেরপুর, গাইবান্ধা সহ দেশের বিভিন্ন জেলায় সুপেয় পানি ও খাদ্য সংকটে মানবেতর দিন যাপন করছেন বানভাসী মানুষ। দুর্যোগ প্রতিমন্ত্রী জানিয়েছেন, বন্যা মোকাবেলার সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার, আছে পর্যাপ্ত ত্রাণ ব্যবস্থা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন তামান্না জেনিফার। হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলায় কালনী ও কুশিয়ারার পানি বৃদ্ধি পেয়ে 75 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়েছেন 5টি ইউনিয়নের আরও 60,000 মানুষ। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর পানি 6 পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। নদীর স্রোতে বাঁধের 300 মিটার ধসে নতুন করে প্লাবিত হয়েছে আরও 12টি গ্রাম। শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জীবন রক্ষাকারী ওষুধের সংকট দেখা দিয়েছে এখানে। বাঁধ ভাঙার পর থেকে এখানে পানি ঢোকে, তারপর থেকেই ক্রমান্বয়ে পানি বাড়তেই আছে। এদিকে সিলেটের বিভিন্ন স্থানে ধীর গতিতে পানি কিছুটা কমতে শুরু করলেও সার্বিক বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। পানিবন্দী কমপক্ষে 60 লাখ মানুষ। শেরপুরের 4 নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ কমছে না। নিম্নাঞ্চলের মানুষ রান্না, খাওয়া ও গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন শিশু ও বৃদ্ধরা।
গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদীর পানি ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার ৭৬ সেন্টিমিটার ও ঘাটক নদীর পানি নতুন ব্রিজ পয়েন্টে ২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে গত ৪ দিন পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত না থাকায় নেত্রকোনার সব নদ নদীর পানি কমতে শুরু করেছে। সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, বন্যায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, তাদের সহায়তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। খাদ্যদ্রব্য, চিকিৎসা বা যোগাযোগ ব্যবস্থা, বিশুদ্ধ পানি, খাবার, এই আমাদের এবং কমিউনিকেশনের জন্য শুধু আমরা কাজ করছি না, সাথে সাথে এই বন্যা পরিবর্তিত এই ক্ষতিপূরণ যাতে মানুষ পূরণ করতে পারে সেই লক্ষ্য রেখে আমরা কাজ করতে যাচ্ছি। এদিকে বন্যার পানি উপেক্ষা করেই জামালপুরের ইসলামপুরের গুঠাইল স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষা দিয়েছে ৬ শতাধিক শিক্ষার্থী। তামান্না জেনিফার, এটিএন বাংলা। বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসী বাংলাদেশিদের উদ্বুদ্ধ করতে অনাবাসী বাংলাদেশিদের সংগঠন এনআরবি ওয়ার্ল্ডকে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংগঠনের সভাপতি মোহাম্মদ শহীদুজ্জামান এর নেতৃত্বে এনআরবি ওয়ার্ল্ডের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে সাক্ষাৎ করলে তাদের বাংলাদেশের দূত হিসেবে উল্লেখ করে প্রবাসীরা যাতে দেশের সঠিক স্বীকৃতি পায় সে বিষয়ে কাজ করার কথা বলেন রাষ্ট্রপতি। এ সময় সংগঠনের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। দেশে বিনিয়োগের ক্ষেত্রে এনআরবি স্পেশাল ইকোনমিক জোন প্রতিষ্ঠার দাবি জানান নেতৃবৃন্দ। সাক্ষাতে বাংলাদেশের সম্ভাবনাময় খাতে নিজেদের বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করতে এনআরবি ওয়ার্ল্ডকে কাজ করার কথা বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে র্যাঙ্ক ব্যাচ পড়ানো হলো নতুন বিমান বাহিনী প্রধানকে। সকালে গণভবনে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে র্যাঙ্ক ব্যাচ হিসেবে পড়িয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। এ সময় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দায়িত্ব পালনে তার সহযোগিতা চান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। একই সাথে নতুন বিমান বাহিনী প্রধানকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 11 জুন এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খানকে বিমান বাহিনী প্রধান হিসেবে এয়ার চিফ মার্শাল পদে পদোন্নতি দেওয়া হয়। দুই মাসের মধ্যে অন্তত 4টি প্লেন কেনার বিষয়ে চূড়ান্ত নেওয়া হবে বলে জানালেন বিমান পরিবহন মন্ত্রী ফারুক খান। যুক্তরাষ্ট্রের বোয়িং নাকি ফ্রান্সের এয়ারবাস কেনা হবে তা নির্ধারণ করবে মূল্যায়ন কমিটি। তবে এয়ারবাস ভালো অফার দিয়েছে বলেও জানান তিনি। সচিবালয়ে বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, প্লেন কেনার ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ হবার সম্ভাবনা নেই। অ্যাম্বাসেডারকে বলেছি যে আমি অতীতে কখনো এত কম্পিটিশন দেখিনি একটা ব্রিটিশ আর একটা আমেরিকান কোম্পানির মধ্যে, বা একটা ইউরোপিয়ান এবং একটা আমেরিকান কোম্পানির মধ্যে কোনো জিনিস বেচার জন্য বাংলাদেশে। এবারই দেখলাম যে তোমরা এটা নিয়ে খুব দারুণভাবে কম্পিটিশনে আছো। দুটার মধ্যে যেখান থেকে ভালো অফার পাবো সব ধরনের, এখানে ফাইন্যান্সিয়াল অফার আছে, অন্যান্য বিভিন্ন ব্যাপার আছে, সব কিছু মিলে যেটা ভালো হবে সেটা। কিন্তু তবে এটা ঠিক যে এয়ারবাসও আমাদেরকে ভালো অফার দিয়েছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ বিশ্বের কাছে উদাহরণ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রোববার মিরপুরের ন্যাশনাল ডিফেন্স কলেজ এনডিসি মিলনায়তনে আন্তর্জাতিক পরিমণ্ডলে জলবায়ু বিষয়ক আলোচনায় বাংলাদেশের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বিশ্বের অনেক দেশের জন্য অনুসরণীয়। বাংলাদেশ সহ বিশ্বের 18টি দেশের কর্মকর্তারা আলোচনায় অংশগ্রহণ নেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্য নিয়ে ঢাকায় শুরু হচ্ছে টপ থাই ব্র্যান্ডস 2024 মেলা। এই উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত থাই রাষ্ট্রদূত মাকাওয়াদে সুমিতমোর জানান, আগামী 10 থেকে 13 জুলাই পর্যন্ত 4 দিনব্যাপী এই মেলায় থাইল্যান্ডের
64টি প্রতিষ্ঠান এবং বাংলাদেশের থাই পণ্যের আমদানিকারক প্রতিষ্ঠানসমূহ অংশ নেবে। মেলায় খাদ্যপণ্য, জুয়েলারি, স্বাস্থ্যসেবা, স্পা, প্রসাধনী, ইলেকট্রনিক্স, যন্ত্রপাতি, টেক্সটাইল, স্টেশনারি, গৃহস্থালী সহ নানা ধরনের বিশ্বমানের থাই পণ্য প্রদর্শিত হবে। থাইল্যান্ডের সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে প্রতিদিনই থাই নৃত্য পরিবেশন করবে সেখানকার শিল্পীরা। প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই মেলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্সে আগাম পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। প্রথম দফার কঠোর ডানপন্থীদের কাছে হারের পর এ দফায় কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রোববার সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শেষ হবার 12 ঘন্টা পর বুথ ফেরত জরিপ পাওয়া যাবে। গত 30 জুন ফ্রান্সে প্রথম ধাপের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রায় 34% ভোট পেয়ে জয়লাভ করে মেরিন লে পেনের কঠোর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি। অন্যদিকে প্রায় 29% ভোট পেয়ে দ্বিতীয় স্থান পায় বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট। বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর দল 20.7% ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। এবার জানিয়ে দিব পার্টেক্স খেলার খবর। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের আরও ভালো করার সুযোগ ছিল বলে জানান টাইগারদের পেস অলরাউন্ডার সাইফুদ্দিন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলা টাইগার্সদের সঙ্গে অনুশীলন শেষে তিনি বলেন, জাতীয় দল থেকে বাদ পড়লে খারাপ লাগে। ফ্র্যাঞ্চাইজি লিগ কানাডার গ্লোবাল টি-20কে জাতীয় দলে ফেরার মঞ্চ হিসেবে ভাবছেন সাইফুদ্দিন। পরাগ আরমানের রিপোর্ট। বিপিএলে দারুণ নৈপুণ্য দেখালেও বিশ্বকাপ দলে জায়গা হয়নি সাইফুদ্দিনের। তার দলে না থাকা নিয়ে বেশ সমালোচনা তৈরি হয়েছিল। তবে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে রাখা হয়েছে তাকে। ইতিমধ্যে কানাডার গ্লোবাল টি-20তে মন্ট্রিল টাইগার্সে খেলার জন্য ডাক পেয়েছেন সাইফুদ্দিন। নিজেকে প্রস্তুত করছেন তিনি। জানান, জাতীয় দলে ফেরার জন্য এই টুর্নামেন্টে ভালো করতে চান। ফিটনেস কাজ করতেছি, ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব। প্ল্যান একটাই, যাতে ভালো খেলতে পারি, যাতে অপরচুনিটি আরও আসে। আর যেহেতু সামনে আপাতত কোনো খেলা নেই, তো নেশা নিয়ে ব্যাক করতে হলে অবশ্যই এখানে ভালো পারফর্ম করে আবার নজর আসবো। এটা মূল লক্ষ্য, ভালো করা। সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপে সুপার 8 থেকে মিশন শেষ করেছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে টাইগারদের আরও ভালো করার সুযোগ ছিল বলে অভিমত সাইফুদ্দিনের। অবশ্যই ভালো খেলেছে, যদিও আরও ভালো খেলা ভালো লাগতো। তারপর ওভারঅল ভালো লেগেছে। লাস্ট একটা ইকুয়েশন ছিল সেমিফাইনালে ওঠার, ভালো সুযোগও ছিল, তো হয়তো বা হয়নি। তারপর আমি ওদের চেষ্টাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। অবশ্যই নিজের দেশ ভালো খেলতে ভালো লাগে। যেমন ইন্ডিয়া অনেক সেলিব্রেশন করছে ওয়ার্ল্ড কাপ জেতার পর, তো এগুলো দেখলে অবশ্যই আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। বাংলাদেশ দলের পেস অলরাউন্ডার সাইফুদ্দিন জানান, জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে চিন্তা করলে খারাপ লাগে। তবে তিনি ভালো খেলে আবার জাতীয় দলে ফিরতে চান। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ইউরো ফুটবলের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড আর নেদারল্যান্ডস। কোয়ার্টার ফাইনালে টাই ব্রেকারে সুইজারল্যান্ডকে 5-3 ব্যবধানে হারায় সাউথগেটের দল। জার্মানির ডুজেলডর্ফে ব্রিল এমবোলার গোলে 75 মিনিটে এগিয়ে যায় সুইসরা। তবে 5 মিনিটের ব্যবধানে সেই গোল শোধ দিয়ে ইংল্যান্ডকে সমতায় ফেরান বুকায়ো সাকা। টাই ব্রেকারে ম্যানুয়েল আকাঞ্জির শট ফিরিয়ে দলকে সেমিতে তোলেন ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। আরেক খেলায় তুরস্ক বিপক্ষে 2-1 গোলে জয় পায় নেদারল্যান্ডস। 50 মিনিটে সামিদ আকাইদিন তুর্কিকে এগিয়ে নিলেও 70 মিনিটে ডাচরা সমতায় ফেরে স্টেফান ডিভ্রিজের গোলে। এরপর মার্ট মুলদারের আত্মঘাতী গোল নেদারল্যান্ডকে তুলে দেয় সেমিফাইনালে। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। আদালতের রায়ের পর কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই, শিক্ষার্থীরা অযথা সময় নষ্ট করছে মন্তব্য প্রধানমন্ত্রীর। প্রত্যয় পেনশন স্কিমের নামে অন্যায় নীতি চাপিয়ে দেওয়া হয়েছে বলছেন শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
শিক্ষক এবং শিক্ষার্থীদের চলমান আন্দোলন সহসায় সমাধান হবে ইঙ্গিত ওবায়দুল কাদেরের। বিএনপির বিরুদ্ধে স্বার্থ হাসিলের চেষ্টার অভিযোগ। এবং কাল চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সই হবে 20 থেকে 22টি সমঝোতা স্মারক। প্রাধান্য পাবে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।